তো ঠিক আছে, আমরা তড়িৎ রসায়নে চলে আসলাম। তো তড়িৎ রসায়নে আমরা ফার্স্টে কিছু এমসিকিউ দেখব। কি বলছে যে তড়িৎ বা বিদ্যুৎ বলতে ইলেকট্রনের প্রবাহকে বোঝানো হয়। হ্যাঁ, ইলেকট্রনের প্রবাহটাই হচ্ছে যে কারেন্ট। সব রিডক্স বিক্রিয়ায় ইলেকট্রনিক স্থানান্তর ঘটে। রিডক্স মানে কি দেখো, রিডক্সতে রিতে বোঝাচ্ছে রিডাকশন, আর অক্সতে বোঝাচ্ছে অক্সিডেশন, তাই না? তার মানে জারণ বিজারণ। তাহলে সব জারণ বিজারণে কি হয়? ইলেকট্রনের স্থানান্তর ঘটে। ইলেকট্রনের স্থানান্তর ঘটে কি হবে? কারেন্ট তৈরি হবে। রিডক্স বিক্রিয়ায় স্থানান্তরিত ইলেকট্রনকে বাহ্যিক পরিবাহীতে প্রবাহিত করার প্রক্রিয়া হলো তড়িৎ কোষ। যে রিডক্স বিক্রিয়ায় যে তোমার যে ইলেকট্রনটা তৈরি হইলো, এটা তো আমার একটা পরিবাহীতে প্রবাহিত করতে হবে। তো এই বাহ্যিক যে পরিবাহিতে প্রবাহিত করে হচ্ছে মূলত তড়িৎ কোষ। এই তড়িৎ কোষের রাসায়নিক বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়ায় শক্তিটা, বুঝছো, বা রিডক্স বিক্রিয়ায় যে ইলেকট্রনটা তৈরি হচ্ছে বা যে শক্তিটা তৈরি হচ্ছে সেটা আর কি বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট হয় আর কি, তড়িৎ কোষে বেসিক্যালি সেটা হয়। এবং খুবই ইম্পর্টেন্ট দেখো যে টর্চ লাইটে আর কি ব্যবহৃত হচ্ছে আমাদের শুষ্ক ব্যাটারি। টর্চ লাইটে কি ব্যবহৃত হয়? শুষ্ক ব্যাটারি। ক্যালকুলেটরে ব্যবহৃত হয় নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি। এবং হার্ট পেসমেকার ও ঘড়িতে ব্যবহৃত হয় লিথিয়াম ব্যাটারি। হার্ট পেসমেকার ও ঘড়িতে ব্যবহৃত হয় লিথিয়াম ব্যাটারি। তাছাড়া হার্ট পেসমেকারে তোমার যদি লিথিয়াম ব্যাটারি না থাকে তাহলে এসভিও ব্যাটারি অপশন থাকলে সেটা দিবা। তাহলে হার্ট পেসমেকারে এসভিও ব্যাটারি বা সিলভার ভ্যানেডিয়াম অক্সাইড ব্যাটারিও কিন্তু ব্যবহৃত হয়। তাছাড়া ল্যাপটপ, সেলফোন এবং ডিজিটাল ক্যামেরা, তাই না, এগুলোতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আমাদের ফোনে কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি তো ব্যবহৃত হচ্ছে, ক্যামেরা, ল্যাপটপ। পরিবেশ বান্ধব হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি প্রত্যেকটিতে আর কি রিডক্স বিক্রিয়া ঘটে, ঠিক আছে? আচ্ছা, এবং এটা একটু মনে রাখবা যে গাড়িতে লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহৃত হয়। এটা আসলে বইয়ে দেওয়া নাই, বাট এটা মনে রাখবা যে গাড়িতে লেড অ্যাসিড, ঠিক আছে, গাড়িতে লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহৃত হয়। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে তড়িৎ পরিবাহী। তো দেখো, তড়িৎ পরিবাহী আর কি দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী বা হচ্ছে ধাতব পরিবাহী, তাই না? ধাতুর মধ্যে বেসিক্যালি মুক্ত ইলেকট্রন থাকে, এই জন্য বলা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, ধাতব পরিবাহী। আর একটা হতে পারে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য মানে ইলেকট্রোলাইট, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য অর্থ ইলেকট্রোলাইট। আচ্ছা, অর্থাৎ তড়িৎ বিশ্লেষে কি হয় আর কি, এই যে তোমার যে আমাদের বেসিক্যালি পোলার সমযোজী যৌগ থাকে, তারপরে আয়নিক যৌগ থাকে, এগুলো আর কি আয়নিত হয়। এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে এই আয়নগুলো আর কি বেসিক্যালি তোমার এই কারেন্টটা ফ্লো করে, ঠিক আছে? এই জন্য এদেরকে পরিবাহী এই নাম দেওয়া হয়েছে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী। তো ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহীর মধ্যে তিনটা পার্ট আছে। একটা হচ্ছে সুপরিবাহী, অর্ধ পরিবাহী, আরেকটা হচ্ছে তোমার সুপার পরিবাহী, তাই না? এবং দেখতেই পাচ্ছ তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহীর মধ্যে একটা রয়েছে সবল তড়িৎ বিশ্লেষ্য, একটা রয়েছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে? তাহলে ইলেকট্রনের গেছে তিনটা আর সবলের তড়িৎ বিশ্লেষের গেছে দুইটা। হ্যাঁ, আচ্ছা, ভাগ, এরকম ভাগ হয়ে গেছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে আর কি। তো দেখো কি বলছে, কোনো আয়নিক যৌগ জলীয় দ্রবণে প্রায় 70% থেকে 100% পরিমাণে যদি আয়নিত হয়। ধরো একটা আয়নিক যৌগ তো জলীয় দ্রবণে তুমি নিয়ে গেছো এবং সে 70 থেকে 100%ই আয়নিত হয়ে গেছে, তো তাদেরকে বলা হবে সবল তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে? তাদেরকে কি বলা হচ্ছে? সবল তড়িৎ বিশ্লেষ্য। যেমন কি? যেমন হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। তাছাড়া ধরো HCl, HBr, HI, এগুলোও কিন্তু সবল তড়িৎ বিশ্লেষ্য তুমি বলতে পারো, ঠিক আছে? এখানে একটা জিনিস আমি একটু তোমাকে দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে, থামো, আমি একটু বের করি। হ্যাঁ, এই যে দেখো এখানে কি দেখা যায় এটা। হ্যাঁ, দেখো এখানে সবল তড়িৎ বিশ্লেষ্য যে এই আমাদের যে বেসিক্যালি মানে তোমার এই 17 নম্বর গ্রুপ অর্থাৎ হ্যালোজেন মৌল যেগুলো আছে, এদের নিয়ে যে অ্যাসিডটা তৈরি হয় হাইড্রোজেনের সাথে, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, তাই না? তো এদের মধ্যে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যটা হচ্ছে মাত্র এইচএফ বা হাইড্রোজেন ফ্লোরাইড বা উইক ইলেকট্রোলাইট। আর সবল তড়িৎ বিশ্লেষ্যগুলো হচ্ছে এগুলো HCl, HBr, HI, সবল তড়িৎ বিশ্লেষ্য। তো আমাদের বইয়েতে জাস্ট হচ্ছে যে দেখো, বইতে কি করছে, বইতে হচ্ছে যে জাস্ট হচ্ছে HClটা দিছে, তার মানে HBr কি সবল তড়িৎ বিশ্লেষ্য হবে না? হ্যাঁ, অবশ্যই তো সবল তড়িৎ বিশ্লেষ্য হবে। তারপর হাইড্রোজেন আয়োডাইডে কিন্তু সবল তড়িৎ বিশ্লেষ্য তুমি দিতে পারো। আচ্ছা, তো এরপর এগুলো কিন্তু জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আসছে, আমি দেখাচ্ছি কোনটা আসছে।
সোডিয়াম হাইড্রোক্সাইডের আরেকটা নাম হচ্ছে কস্টিক সোডা, এটা একটু মনে রাখার মতো। আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের আরেকটা নাম হচ্ছে কস্টিক পটাশ। অ্যান্ড কস্টিক মানে কি ভাই? কস্টিক মানে হচ্ছে ক্ষয়কারী। ক্ষয় কি করতেছে এরা? ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড তুমি হচ্ছে একটা পাত্রের দ্রবণে দিছো, সেটা ধরো কাচের পাত্র বা যে কোনো পাত্র হতে পারে। তো দেখা যাচ্ছে পাত্রে আর কি সিলিকন আছে, যদি কাচের পাত্র হয় সেখানে সিলিকন থাকবে। তো সিলিকনের সাথে দেখা যাচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এই পাত্রটা ক্ষয় করতে থাকবে, হ্যাঁ, সিলিকার ক্ষয় করতে থাকবে। তো এই জন্য এদেরকে আর কি এই কস্টিক নামকরণ করা হয়, কারণ এরা ক্ষয়কারী। আচ্ছা, তারপর দেখো অপরদিকে যেসব যৌগ খুব কম পরিমাণে, যেমন 1 থেকে 10% দ্রবণে আর কি মাত্র আয়নিত হচ্ছে, তাদেরকে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলে। যেমন কি হতে পারে? যেমন ধরো 0.1 মোলার ইথানয়িক অ্যাসিড, এই উদাহরণটা অনেকবারই আসছে। ইথানয়িক অ্যাসিডটা একটা কি বলতো? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। বাদ বাকি ম্যাক্সিমামই যেগুলো তোমার হচ্ছে হাইড্রোকার্বন বা জৈব যৌগ থাকে, এগুলো সাধারণত সমযোজী যৌগ হয়। এরা আর কি তোমার মানে আংশিক পোল বা আয়নিত হতে পারে না। এ কিন্তু মানে বেসিক্যালি সমযোজী যৌগ বা জৈব যৌগ কিন্তু, বাট এই কিন্তু একটু পোলের সৃষ্টি করে। ঠিক আছে, পোলের সৃষ্টি করে হলে একটু হলেও আয়নিত হয় আর কি, বা একটু হলেও একটু দুর্বল তড়িৎ বিশ্লেষণের মতো কাজ করে। তারপর হাইড্রোজেন ফ্লোরাইড, এটা একটু মনে রাখবে এই দুটো উদাহরণ। এবং জাহাঙ্গীরনগর 2021-এ এটা চলে আসছিল যে দুর্বল তড়িৎ বিশ্লেষে কত পরিমাণ আর কি তোমার দ্রবণে আয়নিত হচ্ছে, 1 থেকে 10% অপশনে ছিল আর কি এইভাবে। আবার যেসব যৌগ পানিতে আয়নিত হয় না, তাই তড়িৎ পরিবহন করতে পারে না। যারা আর কি পানিতে আয়নিত হয় না বা পোলার সমযোজী যৌগ কিছুই না, আয়নিক যৌগ নয়, তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য বলে। যেমন চিনির দ্রবণ, এটা একটা তড়িৎ অবিশ্লেষ্য। অ্যালকোহল, এটা একটা তড়িৎ অবিশ্লেষ্য। তারপর তরল হাইড্রোকার্বন, এটা একটা তড়িৎ অবিশ্লেষ্য। তো এটা এই উদাহরণটা তুমি কিভাবে মনে রাখতে পারো? দেখো, চিনির দ্রবণে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না, সো এটা একটা তড়িৎ অবিশ্লেষ্য, তুমি যা সেটা খাবাই আর কি। সো চিনির দ্রবণ, তুমি যদি চিনির শরবত যদি খাও তাহলে তুমি সেভ আসো, তোমাকে কেউ কারেন্ট শক দিতে পারবে না, কারণ তোমার দেহের মধ্যে যেহেতু চিনির দ্রবণ আছে, তবে তোমার দেহের মধ্যে দিয়ে আর কি ওই চিনির মধ্যে দিয়ে আর কারেন্ট ফ্লো করবে না। আর অ্যালকোহল, এটা একটু মজার, আমি একটু বলি। অ্যালকোহলের ব্যাপারটা কীরকম? অ্যালকোহল হচ্ছে যে ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে সুইমিংয়ে নামতে গেছো, সুইমিং করতে গেছো। এখন কি করছে, গার্লফ্রেন্ডের এক্স হচ্ছে তোমাদের দেখছে এবং প্ল্যান করছে যে গার্লফ্রেন্ডকে তো মারা দিবেই, তোমাকেও মারা দিবে। এই জন্য সে আর কি কারেন্টের সেট করে দিছে আর কি, হ্যাঁ, কারেন্টের শক দিবে, তোমরা নামবা আর সে কি হবে, তোমরা কারেন্ট শক খেয়ে মারা যাবা। তো তোমরা তো স্বাভাবিক পানিতে নামতেছো, কিন্তু পানিতে কি হয়, বিশুদ্ধ পানিতে আর কি, বিশুদ্ধ পানি কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য, বাট অবিশুদ্ধ পানি বা যেগুলো পানির সাথে দেখা যাচ্ছে এসিড থাকে, ক্ষার থাকে, এগুলো কিন্তু আবার তড়িৎ পরিবহন করতে পারে। তো তুমি পানিতে যখনই নামবা তখনই কিন্তু তুমি স্বাভাবিকভাবে কারেন্ট ফ্লো করে তুমি শক খাবা এবং তোমার একটা দুর্ঘটনা ঘটবে। তো তুমি এক কাজ করতে পারো, তুমি আর কি ওই ওই যে হোটেলেই গেছো বা যে রেস্টুরেন্টেই গেছো না কেন, সেখানে বলে দাও যে আমরা আসলে পানিতে গোসল করবো না, আমরা পানিতে সুইমিং করবো না, বা আমরা পানিতে রোম্যান্স করতে যাচ্ছি না, আমরা ইয়েতে রোমান্স, অ্যালকোহলে রোমান্স করতে চাচ্ছি। অর্থাৎ সুইমিং পুলে জাস্ট অ্যালকোহল থাকবে। অ্যালকোহল থাকলে কি হবে, ওই তোমার গার্লফ্রেন্ডের এক্স আর তোমাদেরকে মানে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না, কারেন্ট শক দিতে পারবে না আসলে। তো তাহলে আমরা অ্যালকোহলের দ্রবণে বা অ্যালকোহলের সুইমিং পুলে আমরা গোসল দিব, তাহলে কি হবে, কারেন্ট সেখানে ফ্লো করবে না। তো আশা করি গল্পটা মনে থাকবে। হ্যাঁ, পরীক্ষার পর্যন্ত গেলেই হলো। আরেকটা কি বলো তো, তরল হাইড্রোকার্বন সমূহ, তাই না? তরল হাইড্রোকার্বন বেসিক্যালি এ তো একটা হাইড্রোকার্বন, বা এই কী হয়, আংশিক পোলের সৃষ্টি হয়। বাট যেগুলো হাইড্রোকার্বন বা সমযোজী যৌগ বা তরল হাইড্রোকার্বন যেগুলো, সেগুলো কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য। ঠিক আছে, এইটুকু এখান থেকে এইটুকুই আমাদের পড়া। তো আমরা আসলে এখন দেখি তড়িৎ পরিবাহী ও প্রকারভেদ নিয়ে পড়ি। বিদ্যুতের তার, এই শব্দটি আমাদের খুবই পরিচিত শব্দ। ঘরে অফিসে কারখানায় বিদ্যুৎ তার হলো কপার ধাতুর। তো ঘরে অফিসে কারখানায় এই বিদ্যুৎ তার যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কপার ধাতুর। বাট রাস্তায় যেসব বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহের যে মোটা তার ইউজ করা, এটা আর কি কয়েকটা ধাতুর সংমিশ্রণে ধাতুর সংকর দিয়ে তৈরি করা, এগুলোকে বলা হচ্ছে সুপার কন্ডাক্টর। আচ্ছা, আমরা সুপার কন্ডাক্টর দেখবো। সব ধাতুই কম বেশি তড়িৎ পরিবাহী। ধাতু ছাড়া গ্রাফাইট মানে অধাতু এবং অ্যাসিড ক্ষার আয়নিক যৌগ যেমন সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ বা গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে কিন্তু তড়িৎ চলাচল করতে পারে। ঠিক আছে, বুঝলাম। যেসব ধাতব অধাতব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে তড়িৎ পরিবাহী বলে। যেমন কপার তালা একটা ধাতব পরিবাহী, গ্রাফাইট হলো একটা অধাতব পরিবাহী। বেসিক্যালি গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা রূপভেদ। তো গ্রাফাইট কিন্তু একটা অধাতু, কার্বন তো বুঝতেই পারতেছ অধাতু, তাই গ্রাফাইট তো অধাতুই হবে। এবং গ্রাফাইটের সংকরণটা কি হয়, sp2 সংকরণ, কারণ sp3 হয় না, sp2 হয়, হীরক আবার sp3।
তো sp2 হওয়ার করলে কি হয়, তার একটা পি অরবিটাল ফাঁকা থাকে, সেই পি অরবিটালে আর কি ইলেকট্রন আর কি তোমার ফ্লো করতে পারে, ইলেকট্রন মানে যাতায়াত করতে পারে, এই কারণে আর কি তোমার এই গ্রাফাইটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়। এবং তরল পদার্থ বা পারদ বা মার্কারি আর কি তোমার তড়িৎ পরিবহন করে, ঠিক আছে, মার্কারি, তরল মার্কারি। আচ্ছা, তড়িৎ অপরিবাহী, যেসব পদার্থের ভিতর দিয়ে আর কি স্বাভাবিকভাবে তড়িৎ পরিবাহিত হবে না তাদেরকে অপরিবাহী বা ইনসুলেটর বলে। ইলেকট্রিক তারের উপর যে প্লাস্টিক বা রাবারের যে আবরণ দেওয়া হয় তাকে, সেটাই আর কি ইনসুলেটর। তাহলে একটা ভালো ইনসুলেটর হতে পারে রাবার বা প্লাস্টিক, হ্যাঁ, এগুলোতে কারেন্ট ফ্লো হবে না, অপরিবাহী। তো তড়িৎ পরিবাহীর শ্রেণী বিভাগ, তড়িৎ পরিবাহীকে 3 শ্রেণীতে ভাগ করা হয়। একটা তড়িৎ সুপরিবাহী, তড়িৎ অর্ধপরিবাহী বা সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর, ঠিক আছে। এই সুপার পরিবাহীটা আমাদের ইম্পর্টেন্ট। দেখো, তড়িৎ সুপরিবাহী যেটা, যে সব ধাতু যেমন কপার হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, আয়রন, জিঙ্ক, সিলভার, আবার কপার, অ্যালুমিনিয়াম, তাই না, কপারটা ইম্পর্টেন্ট, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, সিলভার ইত্যাদি সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাদেরকে তড়িৎ সুপরিবাহী বলা হয় বা গুড কন্ডাক্টর বলা হয়। অর্ধপরিবাহী কি, তড়িৎ পরিবাহী, তড়িৎ অপরিবাহী ইনসুলেটরের দুয়ের মাঝামাঝি পরিবাহিত গুণসম্পন্ন কিছু পদার্থ আছে, এদেরকে আর কি তোমার অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলা হয়। যেমন হচ্ছে গ্রুপ 4-এর যেসব মৌলগুলো, বা গ্রুপ 14 মেবি, যাই হোক, গ্রুপ 14ই নাকি, আই ডোন্ট নো, যাই হোক কিছু একটা। আচ্ছা, তো এখানে দেখো কি আছে, সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, এগুলো বেসিক্যালি অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহীতে কি হয়, যে তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে এদের আর কি তোমার পরিবহন ক্ষমতাও বাড়ে। কিন্তু হচ্ছে সুপরিবাহীর ক্ষেত্রে কি হয়, তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে এদের আর কি পরিবাহী ক্ষমতা আর কি কমে আর কি, ঠিক আছে। তো এটা একটু মনে রাখার মতো। তাহলে অর্ধপরিবাহীতে তুমি তাপমাত্রা বাড়াও তাহলে অর্ধপরিবাহীর পরিবহন মাত্রাটা বাড়বে, আর সুপরিবাহীগুলোতে তাপমাত্রা বাড়ালে এদের পরিবাহী মাত্রাটা কমবে। মানে তখন এদের কি হয়, এই তাপমাত্রা বাড়ানোর ফলে এদের রোধ, ভিতরে আর কি রোধ বেড়ে যায়, তখন কারেন্ট ফ্লো করতে পারে না, ফলে কারেন্ট আর কি প্রবাহটা কম হয়। দেখো এসব কি বলছে, সিলিকন, জার্মেনিয়াম, এসব অর্ধধাতু বা মেটালয়েড হলো সেমিকন্ডাক্টর। অর্ধধাতু বলতে পারবো অপধাতু বা মেটালয়েড। তো অপধাতু আসলে আমাদের 6টা আছে আমাদের এই পৃথিবীতে আর কি, তো সেই 6টা নাম আমার তো মনে নাই, বাট আমার এইটুকু মনে আছে, জি স্যার, জি বিআই আসেন টুলে বসেন, জি স্যার আসেন টুলে বসেন, এরকম একটা ছন্দ ছিল। সেখান থেকে জিলিয়াম, সরি, জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিকও মেবি টুলে বসেন, বোরনও মেবি আছে, হ্যাঁ, একটা অর্ধপরিবাহী, ঠিক আছে, এটা আমার আপাতত মনে নেই। আচ্ছা, তারপর দেখো সুপার কন্ডাক্টর। বর্তমানে সুপার পরিবাহী, সুপার কন্ডাক্টর নামক বিশেষ তড়িৎ পরিবাহী আবিষ্কৃত হয়েছে। এই সুপার কন্ডাক্টর হলো সংকর ধাতুর অক্সাইড। সংকর ধাতুগুলি কি, অনেকগুলো ধাতুর সংমিশ্রণ, সেটাই বলা হচ্ছে সংকর ধাতু এবং সংকর ধাতুর অক্সাইড। এদের নির্দিষ্ট একটি সন্ধি তাপমাত্রা থাকে, এই সুপার কন্ডাক্টরের একটা নির্দিষ্ট সন্ধি তাপমাত্রা থাকে, খুবই ইম্পর্টেন্ট, নামক একটা নিম্ন তাপমাত্রা থাকে। ওই তাপমাত্রার নিচে এসব ধাতব পরিবাহী কোনো বিদ্যুৎ রোধ থাকে না। হ্যাঁ, ওটা এমন একটা নিম্ন তাপমাত্রা, ওই তাপমাত্রার নিচে মনে করো এইসব পরিবাহীর আর কি কোনো, মনে করো আর কি, রোধ থাকে না, ঠিক আছে, বুঝছো। তার মানে ওই সুপার কন্ডাক্টরে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে, ওই তাপমাত্রাকে বলা হচ্ছে সন্ধি তাপমাত্রা। ওই সন্ধি তাপমাত্রার নিচে ওদের মধ্যে তো তুমি কারেন্ট ফ্লো করো, ওরা আর কি কোনো আর কি বাধা দিবে না আর কি, কোনো আর কি রোধ থাকবে না। যেমন কি হচ্ছে নিওবিয়াম, জার্মেনিয়াম, ঠিক আছে, এটার যে সন্ধি তাপমাত্রা সেটা হলো 23.2 কেলভিন। তারপর কি হচ্ছে ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড, এটার সন্ধি তাপমাত্রা 90 কেলভিন। এটা কখনো কোথাও আসেনি, বাট জাহাঙ্গীরনগরে আমার মনে হয় এটা দিয়ে দিবে, জাহাঙ্গীরনগরে দিয়ে দিবে যে কোনো অবস্থা। এটা কীভাবে মনে রাখবে, দেখো, ইট্রিয়াম ফার্স্ট বয়, বেরিয়াম সেকেন্ড বয়, কপার থার্ড বয়, অক্সিজেন হচ্ছে 7 নাম্বার রোল অর ক্লাসে। তো এটার সন্ধি তাপমাত্রা 90 কেলভিন। আর নিওবিয়ামের সাথে বিয়াম মডেল স্কুলে পড়ছি, আমি ক্লাস 3 থেকে পড়ছি, তো এইভাবে মনে রাখতে পারো আর কি। তো নিওবিয়াম যেহেতু আছে, নিওবিয়ামে আমি ক্লাস 3 থেকে পড়ছি, তাই নিওবিয়াম 3 জার্মেনিয়াম, এটার সন্ধি তাপমাত্রা হলো 23.2 কেলভিন। আচ্ছা, তো এসব সুপার কন্ডাক্টরের মধ্য দিয়ে কোনো শক্তি অপচয় ছাড়া আর কি তড়িৎ অনায়াসে চলতে পারে, মানে কোনো আর কি তোমার শক্তির অপচয় হবে না, ইজিলি আর কি চলতে পারবে, ঠিক আছে। এটাই হচ্ছে সুপার কন্ডাক্টরের একটা বৈশিষ্ট্য, ওই তাপমাত্রার নিচে। তো আমাদের এই জেনে নেওয়া অংশটা একটু পড়তে হবে। দেখো, ধাতব বন্ধনে যেসব ধাতুগুলো আর কি সিঙ্গেল ধাতু যেমন থাকতেছে, যেমন কপার, তারপরে আমরা ওইদিকে পড়ছিলাম কি বলতো, কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, সিলভার, তাই না, এগুলা।
তো এরা আর কি দেখা যাচ্ছে ধাতব বন্ধনে থাকে এক একটা ধাতু, এদের ধাতুর একটা ক্যালাস জালি থাকে। এই ধাতুর ক্যালাস জালিতে মুক্ত ইলেকট্রনগুলাই বেসিক্যালি তড়িৎ পরিবহন করে। তো ধাতুতে কি থাকবে? মুক্ত ইলেকট্রন থাকবে ক্যালাস জালিতে। আচ্ছা, এটা বুঝলাম। এবং কঠিন আয়নিক যৌগের ক্যালাস জালিতে, কঠিন আয়নিক যৌগ যেগুলো ধরো আয়নিক যৌগ, মানে এরা আবার ধাতু না, এবারে আর কি পরস্পর আর কি দুইটা যৌগ অ্যাড হয়ে আসছে আয়নিক যৌগ। এখানে যার ধাতু ছিল সিঙ্গেল অবস্থায় ছিল, বাট আয়নিক যৌগ তো মিঙ্গেল, ও একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ওরা আছে আর কি, তাই না? তো কঠিন আয়নিক যৌগ ক্যালাস জালিতে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন আর কি আপাতত থাকে, তাই না? সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করো, প্লাস আর মাইনাস আয়ন থাকবে, এদের কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাই কঠিন আয়নিক যৌগ তড়িৎ পরিবহন করতে পারে না। যেহেতু এদের মুক্ত ইলেকট্রন থাকবে না, এদের কিভাবে পরিবহন করবে? কঠিন আয়নিক যৌগ তড়িৎ অপরিবাহী। কঠিন আয়নিক যৌগ কিন্তু তড়িৎ অপরিবাহী, কিন্তু যৌবনে বা গলিত অবস্থায় কঠিন আয়নিক যৌগ বা আয়নিক যৌগের ধনাত্মক ও ঋণাত্মক আয়নগুলো ক্যালাস জালি থেকে মুক্ত হয়ে সচল হয়। যখন তুমি পানি দিচ্ছ, গলাচ্ছ, তখন এই আয়নগুলো আর কি ওই ক্যালাস জালি থেকে সচল হচ্ছে, তখন বিপরীতধর্মী আয়নগুলো তড়িৎ পরিবহন করতে পারে। তখন এই প্লাস মাইনাস আয়নগুলো কারেন্ট ফ্লো করতে পারে। এই অবস্থায় আয়নগুলোর মধ্যে তড়িৎ শক্তির প্রভাবে জারণ বিজারণ ঘটে। এই আয়নগুলো যখন আর কি তড়িৎ কারেন্ট ফ্লো, ইলেকট্রন ফ্লো করতেছে বা কারেন্ট ফ্লো করতেছে, তখন তাদের মধ্যে আর কি একটা জারণ বিজারণ ঘটে আর কি। হ্যাঁ, জারণ বিজারণ ঘটে কারেন্ট শক্তির প্রভাবে, যাই হোক। তাই আয়নিক যৌগের জলীয় দ্রবণ বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করাকে তড়িৎ বিশ্লেষণ বলে। আয়নিক যৌগটা যে জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করাকে তড়িৎ বিশ্লেষণ বলে। এবং এইরূপ যে পরিবাহীটা, এটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো এই প্রক্রিয়াটার নাম হচ্ছে, আয়নিক যৌগটা যে জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতেছে, এই প্রক্রিয়াটা বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এবং যে পরিবাহীর মাধ্যমে করতেছে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। গ্রাফাইট হলো কার্বনের একটা রূপভেদ। এটিতে sp2 সংগঠিত তোমার কার্বন পরমাণু থাকে, sp2 সংকরণ হয় এদের গ্রাফাইটের, এবং এখানে মুক্ত ইলেকট্রন থাকে, তাই গ্রাফাইট হচ্ছে তড়িৎ পরিবাহী হয়। গ্রাফাইট হলো অধাতব ইলেকট্রনীয় পরিবাহী। এই দেখো, অধাতব ইলেকট্রনীয়, এই যে অধাতব ইলেকট্রনীয়, এটা কিন্তু আয়নিক বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী তুমি বলতে পারবে না। গ্রাফাইট হচ্ছে অধাতব ইলেকট্রনীয় পরিবাহী। আবার পারদ বা তরল ধাতু, তরল যে পারদটা, সেটাও কিন্তু একটা ইলেকট্রনীয়, হ্যাঁ, ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী। তার মানে এটা পারদ একটা ধাতুই চিন্তা করতে পারো, ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী। ঠিক আছে, এইটুকুই ছিল। আর এখান থেকে এই জিনিসটা আমরা একটু রিডিং দিব, এই 2 পৃষ্ঠা পড়লেই হবে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীতে সঞ্চারণশীল ইলেকট্রন দ্বারা, ধাতব বা যে ধাতুর মধ্যে বা ইলেকট্রনীয় পরিবাহীতে সঞ্চারণশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহ হয়। হ্যাঁ, অপরদিকে তড়িৎ বিশ্লেষণের মধ্যে সঞ্চারণশীল ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ প্রবাহ ঘটে। ধাতুর মধ্যে কি হচ্ছে? ওই ইলেকট্রনটাই বেসিক্যালি কারেন্টের ফ্লো করতেছে, আর এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে ক্যাটায়ন আয়নের সৃষ্টি হচ্ছে, তারা আর কি তড়িৎ প্রবাহ ঘটাচ্ছে, এটাই বলছে। এবং ইলেকট্রনীয় পরিবাহীতে তড়িৎ প্রবাহ একটা ভৌত প্রক্রিয়া। এই যে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহীতে যে তড়িৎ প্রবাহটা হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে, এটা একটা ভৌত প্রক্রিয়া। এতে তাপমাত্রার পরিবর্তন ঘটে মাত্র, এটা লাগবে না। সংশ্লিষ্ট পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জন বা শেয়ার ঘটে না। এখানে কোনো ইলেকট্রন বর্জন বা শেয়ার ঘটে না, মুক্ত ইলেকট্রনগুলোই বেসিক্যালি ফ্লো করতে থাকে। অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে তড়িৎ পরিবহন একটা রাসায়নিক প্রক্রিয়া। হ্যাঁ, এটা একটা রাসায়নিক প্রক্রিয়া, কারণ এখানে প্লাস মাইনাসের সৃষ্টি হচ্ছে। এটি সংশ্লিষ্ট আয়ন দ্বারা ইলেকট্রন গ্রহণ বা বর্জন ঘটে। ঠিক আছে, মানে এটা একটা রাসায়নিক প্রক্রিয়া, তাই না? এখানে আর কি তোমার একটা প্লাস মাইনাসে তুমি সৃষ্টি করতেছো পানিতে, জলে দিয়ে, তরলের পদার্থের মধ্যে দিয়ে, তাহলে এটা একটা রাসায়নিক প্রক্রিয়া হবে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য তাহলে একটা রাসায়নিক প্রক্রিয়া। আর ইলেকট্রনীয় যে তড়িৎ প্রবাহ বা ধাতব পরিবাহীর মধ্যে যে তড়িৎ প্রবাহ, এটা একটা ভৌত প্রক্রিয়া। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধির সাথে, দেখো এটা আমি তো তখন বলছিলাম যে তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতব, আচ্ছা দেখো, তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতব পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়। তো একটা ধাতব পরিবাহী, ধরো কপারের একটা পরিবাহী আছে, সেখানে মুক্ত ইলেকট্রন আছে, তারা কারেন্ট ফ্লো করতেছে, তখন তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, তখন কি হবে? ওই কপার ধাতুর মধ্যে দেখা যাচ্ছে আর কি ওই বাধার সৃষ্টি হবে। এগুলা মানে ওই ওর যে ইলেকট্রনগুলা বা কপার ধাতুর যে এলিমেন্টগুলা, ওগুলা দেখা যাচ্ছে বারবার আর কি কাঁপতে থাকবে, তখন আর কি ঠিকভাবে ফ্লো হতে পারবে না। তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতব পরিবাহীর পরিবহন ক্ষমতা কি হচ্ছে? হ্রাস পাবে। তার মানে তাপমাত্রা বৃদ্ধি করলে
এই ধাতব বা ইলেকট্রনের পরিবাহীর পরিবহন ক্ষমতা হ্রাস পাবে। অপরদিকে তাপমাত্রা বৃদ্ধির ফলে তড়িৎ বিশ্লেষের তড়িৎ পরিবহন ক্ষমতা আর কি বৃদ্ধি পায়। মানে তুমি যে তাপমাত্রা যতই বেশি করবা ততই দেখা যাচ্ছে তড়িৎ বিশ্লেষণ বেশি আয়নিত হবে। তখন আয়নিত যখন বেশি হবে তখন তারা বেশি তড়িৎ পরিবহন করতে পারবে, কারণ তাপমাত্রা বৃদ্ধিতে আয়ন সময়ের গতিও বৃদ্ধি পাচ্ছে, সংখ্যা বৃদ্ধি হচ্ছে বেশি। তো আরেকটা এটা মনে রাখবা যে অর্ধপরিবাহীতে কি হয়, অর্ধপরিবাহীতে তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর পরিবহন ক্ষমতা কিন্তু বাড়তেছে। তারপর ধাতব পরিবাহের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য। কুলম্বের সূত্র কি ছিল? F = Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই ডি স্কোয়ার, তাই না? এটা কুলম্বের সূত্র আমরা দেখছিলাম, এটা হচ্ছে স্থির তড়িতে আমরা পাই। তো ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহীতে বেসিক্যালি কুলম্বের সূত্র পাই আমরা। কুলম্ব হচ্ছে ইলেকট্রন নিয়ে কাজ করে। অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীদের ক্ষেত্রে আমরা ফ্যারাডের সূত্রটা পাচ্ছি, তাই না? ফ্যারাডের সূত্র পাচ্ছি, অবিশ্লেষ্য। এটা একটু মনে রাখবে। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র, আর ধাতব পরিবাহীর ক্ষেত্রে কুলম্বের সূত্র, কারণ এখানে ইলেকট্রন থাকে, আর ইলেকট্রন হচ্ছে কুলম্ব বেসিক্যালি ইলেকট্রন নিয়ে কাজ করে। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে ফ্যারাডের সূত্র। ইলেকট্রনীয় পরিবাহীতে তড়িৎ পরিবহন ক্ষমতা, এই যে ইলেকট্রন পরিবাহীতে বলতেছি, এখানে তড়িৎ পরিবহন ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তুলনায় অনেক গুণ বেশি থাকে। হ্যাঁ, এটাই খুবই ইম্পর্টেন্ট যে ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহীতে যে তড়িৎ পরিবহন ক্ষমতাটা, এটা বেসিক্যালি যে তড়িৎ বিশ্লেষ্য তুমি সৃষ্টি করতেছো রাসায়নিক প্রক্রিয়া প্লাস মাইনাস, এটার চেয়ে আর কি অনেক গুণ বেশি ও প্রভাব করতে পারে। তার মানে ইলেকট্রন পরিবাহীতে কারেন্ট অনেক বেশি ফ্লো করবে এই তড়িৎ বিশ্লেষ্য বা আয়নের মাধ্যমে যে তুমি কারেন্ট ফ্লো করতেছো এটার থেকে। এবং ধাতব পরিবাহীগুলো ধাতু অথবা গ্রাফাইট কার্বন হয়, অধাতু বেসিক্যালি গ্রাফাইট। অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আয়নিক যৌগ বা পোলার সমযোজী যৌগ হয়। সমযোজী যৌগ কিন্তু বেসিক্যালি পোল সৃষ্টি করে না, বাট সেটা যদি পোলার হয়, তাদের যদি ওই দুটা মোলের মাঝে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য মেবি সম্ভবত 0.7 থেকে যখন বেশি হয়, তখন সেগুলো পোলার সমযোজী যৌগ হয়। তখন তারা আর কি একটা আংশিক পোল সৃষ্টি করে, ফলে তারাও কিন্তু কারেন্ট ফ্লো করতে পারে এবং তারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে পরিচিত হয়। যেমন ওই যে আমরা দেখলাম যে একটাই আছে, ইথানোয়িক অ্যাসিড। আবার হাইড্রোজেন ফ্লোরাইডও বলতে পারো। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস একটু পড়ে নেই। দেখো, সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য কি কি থাকে। সবল তড়িৎ বিশ্লেষ্যগুলো হচ্ছে আয়নিক যৌগ, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, HCl, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড। HClO4 হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, HClO4, কারণ এটার জারণ মান হিউজ, প্রায় +7। এটার হচ্ছে যে +6 সালফারের জারণ মান। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। আর দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কি রয়েছে? তোমার ইথানোয়িক অ্যাসিড, 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড, যদি না থাকে জাস্ট ইথানোয়িক অ্যাসিড দিবা। হাইড্রোজেন ফ্লোরাইড দ্রবণ, তারপর ফসফরিক অ্যাসিড দ্রবণ, এটাও কিন্তু একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আবার কপার সালফেট হতেও পারে, কপার সালফেট, এটা লিখে দিচ্ছি, কপার সালফেট, ঠিক আছে? কপার সালফেটও কিন্তু দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, তারপর তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে কি কি দেখছিলাম আমরা? চিনির দ্রবণ দেখছিলাম, চিনি, যেমন এই যে সুক্রোজ চিনির দ্রবণ দেখছিলাম। দেখো, মিথানল, ইথানল, এগুলো কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য, মানে অ্যালকোহল বেসিক্যালি কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য। তার মধ্যে মিথানল, ইথানল আছে, চিনির দ্রবণ আছে। তারপর আরেকটা কি দেখলাম, বিশুদ্ধ পানিও কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য, বিশুদ্ধ পানিও তড়িৎ অবিশ্লেষ্য। এবং তরল হাইড্রোকার্বন, এগুলো তড়িৎ অবিশ্লেষ্য। সমযোজী যৌগ বেসিক্যালি অবিশ্লেষ্যই হয়। তো আমরা এখন তড়িৎ বিশ্লেষণ ব্যবহৃত পদ ও তাদের এককগুলো দেখব। তো তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের সূত্র বোঝার জন্য নিম্নত পদসমূহ, যেমন বিদ্যুৎ বা বিদ্যুৎ, তড়িৎ প্রবাহ, তড়িৎ, চার্জ, কুলম, অ্যাম্পিয়ার, তড়িৎ বিভব। তো ফ্যারাডের সূত্রটা বোঝার জন্য আমাদের এগুলো একটু পড়তে হবে। দেখো, তড়িৎ বা ইলেকট্রিসিটি, ইলেকট্রনের প্রবাহটাই হচ্ছে তড়িৎ বা ইলেকট্রিসিটি, জাস্ট ইলেকট্রন যদি প্রবাহ করে। এবং সেটাকে তুমি চার্জও বলতে পারো, ইলেকট্রিসিটিকে বলতে চার্জও বলতে পারো। এবং এই বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি পরিমাপের একক হচ্ছে কুলম, ঠিক আছে? এটা একক হচ্ছে কুলম। আর প্রতীক তুমি সি দ্বারা প্রকাশ করা হচ্ছে, বা কিউ চিন্তা করতে পারো, এই যে বড় হাতের কিউ আর কি। তড়িৎ প্রবাহটা দেখে আসো। তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রিক কারেন্ট কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন বা তড়িৎ চার্জের প্রবাহের হারকে। এবার এই যে তড়িৎ চার্জ বা ইলেকট্রন, বেশি কারেন্টের যে ফ্লোটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহের ফলেই তো হচ্ছে, এটার যে হার,
এবার সময়ের ব্যাপারটা চলে আসছে, সেটাকে তড়িৎ প্রবাহ বলা হচ্ছে। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এর প্রতীক হলো এ, যারা চিন্তা করতে পারো। হ্যাঁ এ, আচ্ছা এটা এর প্রতীক ধরো সি। হ্যাঁ সি, বা মাত্রার প্রতীক হচ্ছে কিউ। ঠিক আছে, এটার মাত্রার প্রতীক আমি লিখে দিচ্ছি, দেখো মাত্রার প্রতীক হচ্ছে কি বলতো, কিউ। বাট এই কিউ সমানে বলতে পারি এত কুলম চার্জ, তখন লাস্টে আর কি সি দিতে হবে, চার্জ সি দিতে হবে। এর প্রতীক হলো অ্যাম্পিয়ার। ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট, তারপর আমরা বলতেছি যে কত কুলম চার্জ, তাই না? কত কুলম চার্জ, তখন 5 কুলম চার্জ আমরা বলি, 5 অ্যাম্পিয়ার কারেন্ট, এইসব আমরা এভাবে বলি আর কি। অর্থাৎ প্রতি সেকেন্ডে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ চার্জের যে পরিমাণটা প্রত্যেকটা সেকেন্ডে, সেটাকে বলা হচ্ছে অ্যাম্পিয়ার। এবং এটার যে মাত্রার প্রতীক হচ্ছে আই। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে যে সিলভার নাইটের জলীয় দ্রবণ যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে 1 সেকেন্ডে এত গ্রাম ধাতব সিলভার ক্যাথোডে আর কি জমা হয়, সে পরিমাণ তড়িৎ প্রবাহকে 1 অ্যাম্পিয়ার বলেন। এটা লাগবে না। দেখো তড়িৎ চার্জ বা ইলেকট্রিক চার্জ, কোনো সুপরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ডে যদি তোমার চললে যে পরিমাণ ইলেকট্রন চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ চার্জ বলে। তড়িৎ চার্জের এসআই একক হচ্ছে কুলম। আর তড়িৎ চার্জের মাত্রার প্রতীকটা, এটা হচ্ছে মাত্রার প্রতীক আসলে কিউ। তাহলে ওই যে আমরা এটা বলতে পারছি কীট পতঙ্গ, আমরা মনে রাখতাম, আমার স্যারই বেসিক্যালি এটা শিখাইছিল, কীট পতঙ্গ। তো মানে দেখো আমরা কিভাবে এখান থেকে আসতে পারি, আমরা এখান থেকে আসতে পারি না যে একক সময়ে যে চার্জের হারটা সেটাই কারেন্ট না। দেখো কারেন্ট সমান আমি কি বলতে পারি, একক সময়ে কারেন্টের যে ফ্লোটা বা কারেন্টের যে হার, সেটাই হচ্ছে যে তোমার তড়িৎ প্রবাহ। চার্জের যে হার সেটাই তড়িৎ প্রবাহ, সেখান থেকে কীট পতঙ্গ আমরা মনে রাখছিলাম। তো তড়িৎ চার্জ সমান কিউ সমান আইটি, কীট। আচ্ছা অ্যাম্পিয়ার, কোনো পরিবাহের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যত কুলম চার্জ প্রবাহিত হয় তাকে 1 অ্যাম্পিয়ার বলে। 1 সেকেন্ডে যত কুলম চার্জ প্রবাহিত হয়, দেখো 1 সেকেন্ডে যত কুলম চার্জ আর কি প্রবাহিত হয় তাকে 1 অ্যাম্পিয়ার বলে। অ্যাম্পিয়ারকে আই দ্বারা প্রকাশ করা হয়। অ্যাম্পিয়ার একক হতে পারে যে কুলম পার সেকেন্ড। অ্যাম্পিয়ার সমান কুলম পার সেকেন্ডও তুমি বলতে পারো। তুমি হয় বলতে পারো 1 অ্যাম্পিয়ার কারেন্ট, অথবা বলতে পারো 1 কুলম পার সেকেন্ড কারেন্ট, যেটা ইচ্ছা, বাট 1 অ্যাম্পিয়ার বলাই ভালো। কোনো পরিবাহের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের ফলে প্রবাহিত মোট চার্জের যে পরিমাণ, সেটাই হচ্ছে 1 কুলম তড়িৎ প্রবাহ। এই কিট আর কি, এই যে এটা বেসিক্যালি আসছে কিট থেকেই। কিউ, এই চার্জের একক হচ্ছে কুলম, কারেন্টের একক অ্যাম্পিয়ার, আর সময়ের একক তো সেকেন্ড, তাই না? মনে করি কোনো তড়িৎ প্রবাহের মধ্য দিয়ে সি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ আর কি যাচ্ছে। সি আমরা বেসিক্যালি আই বলি, এখানে সি বলছে, তাহলে কিউ সমান সিটি বা আইটি, যেটাই হোক। এবং দেখো এটা ইম্পর্টেন্ট, আসো এবার ফ্যারাড আমরা পড়তে পারি। তড়িৎ পরিবাহের পরিমাণের, দেখো তড়িতের যে ক্ষুদ্রতম একক সেটা হচ্ছে কুলম, বা তড়িৎ যে পরিমাণ বা পরিমাপ তুমি করবা, এটার যে ক্ষুদ্রতম একক, প্রবাহ না কিন্তু, জাস্ট তড়িৎ। তো তড়িতের পরিমাণের ক্ষুদ্রতম এককটা হচ্ছে কুলম, সি, আর বৃহত্তম একক হচ্ছে ফ্যারাডে। মারাত্মক ইম্পর্টেন্ট। এরপর ফ্যারাডে 1 মোল পরিমাণ ইলেকট্রনের চার্জকে 96,500 কুলম ধরা হয়। 1 মোল পরিমাণ ইলেকট্রনের যে চার্জ, সেটাকে 96,500 কুলম ধরা হয়। মোল পরিমাণ তড়িৎ চার্জকে 1 ফ্যারাড চার্জ বলা হয়। ঠিক আছে, 1 মোল ধরে, 1 মোল মানে কি, 1 মোল ইলেকট্রন মানে কি, 1 মোল ইলেকট্রন হচ্ছে যে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন, অর্থাৎ 6.023 × 10⁻23 ইলেকট্রন। এই এতগুলো ইলেকট্রনের যে চার্জ, এক একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 × 10⁻⁻19 কুলম। এই 1 মোল ইলেকট্রনের চার্জকে 96,500 কুলম ধরা হয়। মোল পরিমাণ তড়িৎ চার্জকে 1 ফ্যারাডের চার্জ বলা হয়। হ্যাঁ, তাহলে মোল পরিমাণ, আমরা মোল পরিমাণের কথা বলতেছি, মোল পরিমাণ তড়িৎ চার্জকে 1 ফ্যারাডের চার্জ বলা হয়। মোল পরিমাণ চার্জকে তড়িৎ 1 ফ্যারাড চার্জ বলা হয়। এর প্রতীকটা হচ্ছে এফ। এফ সমান আমরা বলতে পারি 96,500 কুলম। এটা ভাইয়া আসলে ফিল পাই নাই আমরা, আসো ফিল দেই। দেখো ধাতুর সক্রিয়তা সিরিজ আমরা পড়বো, তার আগে বিদ্যুৎ বা তড়িৎ পরিমাপের একক হচ্ছে কুলম। জাস্ট কারেন্ট
এটা যে পরিমাপ করব সেটার একক হচ্ছে কুলম, এবং এটার যে মাত্রা সেটা হচ্ছে যে কিউ, কিউ বা চার্জ, চার্জ বা কারেন্ট যেটাই হোক, এটার এককটা হচ্ছে কুলম, যেটাতে প্রকাশ করবা আর কি লাস্টে। এবং বিদ্যুৎ প্রবাহ তড়িৎ প্রবাহের পরিমাপ যে করবা সেটা একক অ্যাম্পিয়ার। ওই যে কারেন্টটা কি, কারেন্টটা হচ্ছে যে একক সময়ে চার্জের যে প্রবাহ বা আধানের প্রবাহ যে হার, সেটাই হচ্ছে কারেন্ট। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি কীট পতঙ্গ মনে রাখছিলাম আমরা। এবং এক ফেরার সমান যে 96,500 কুলম, সেটা কি, সেটা আসলে কি? দেখো, এক ফেরার সমান বলতে পারি 1 মোল ইলেকট্রনের চার্জ। আমাদের বইয়ে তাই বলছে যে ফ্যারাডে হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ, এক ফেরার সমান 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 মোল ইলেকট্রন মানে কত? 6.023 × 10⁻23 ইলেকট্রন, অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। এই দেখো, 1 মোল সমান অ্যাভোগাড্রো সংখ্যক, 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। এবং এদের চার্জ, প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19। তাহলে এই অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ হচ্ছে, এটা দিয়ে এটা গুণ করবা, এটা দিয়ে এটা যখন গুণ করা হয় তখনই যেটা পাবা সেটা হচ্ছে 96,500 কুলম। চার্জের একক তো কুলম, এই জন্য 96,500 কুলম। তাহলে এক ফেরার সমান হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। এবং তাহলে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম, এটা আমরা জানি। তো সেখান থেকে আসলে ফ্যারাডের সমান আসলে আসে এক ফ্যারাডের সমান 96,500 কুলম। তাহলে বুঝছো, এক ফ্যারাডের সমান 1 মোল ইলেকট্রনের চার্জ, সেখান থেকে ব্যাপারটা এটা আসে। তাহলে দেখি এটার উত্তর দাও যে এক ফ্যারাড বলতে কি বোঝায়? 96,500টি ইলেকট্রন? না। 96,500টি ইলেকট্রনের চার্জ? না না না। 6.023 × 10⁻23টি ইলেকট্রনের চার্জ, অর্থাৎ 1 মোল ইলেকট্রনের চার্জ। হ্যাঁ, এটাই তো। এনের সংখ্যক ইলেকট্রন না, ইলেকট্রন না, জাস্ট ইলেকট্রনের যদি চার্জ হতো তাহলে হতো, এটাও না। তাহলে বুঝছো, এটা কিন্তু আমাদের বইয়ের এমসিকিউ ছিল। দেখো, তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল, কোনো পরিবাহীর মাধ্যমে ইলেকট্রন প্রবাহ থাকলে তখন ওই মাধ্যমে আর কি, মানে একটা চার্জ, চিন্তা করা এত কিছু বোঝার দরকার নেই, একটা চার্জের একটা তড়িৎ ক্ষেত্র থাকে, বুঝছো? সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। ওই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তুমি একটা, ওই তড়িৎ ক্ষেত্রটা যেটা তৈরি হলো একটা জায়গা জুড়ে, যে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হলো, ওইখানে তুমি অসীম দূরত্ব থেকে, কোনো একটা দূরত্ব থেকে তুমি একক ধনাত্মক চার্জকে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করা হয় সেটাকে বলা হয় তড়িৎ বিভব। এবং তড়িৎ বিভবে এসে একক হচ্ছে ভোল্ট। ভোল্ট সমান হচ্ছে কাজ বাই চার্জ। একটা চার্জকে, একক ধনাত্মক একটা চার্জকে তুমি আনতে যে পরিমাণ, ওই ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ বিভব। এটার একক জুল পার কুলম চিন্তা করতে পারো। আমরা মনে রাখতাম ডাব্লিউ সমান ভি কি, ভি সমান W/Q, ডাব্লিউ সমান ভি কি, আর এফ সমান কি মনে রাখতাম আমরা, এফ সমান কি, তোর নাকের ঘি। ঠিক আছে, তাহলে আমি একটু এই জিনিসটা একটু ব্যাখ্যা দিই হালকা করে। দেখো, তো ধরো এটা হচ্ছে যে যে কোনো একটা চার্জ আছে, ধরো মাইনাস চার্জ, তার একটা তড়িৎ ক্ষেত্র থাকবে এরকম, ঠিক আছে? মাইনাস চার্জ, যে কোনো একটা চার্জ আছে, তুমি কি করলা যে একক ধনাত্মক একটা চার্জকে, তাই না, কি বলছে এখানে, হ্যাঁ একক লেটসে এখানে একক ধনাত্মক একটা চার্জ আছে অসীম দূরত্বে, এই একক ধনাত্মক চার্জকে তুমি এই তড়িৎ ক্ষেত্রের মাঝে আনবা। তড়িৎ ক্ষেত্র কিন্তু ওকে স্বাভাবিকভাবে কি করবে, ধরো বিকর্ষণ করবে বা আকর্ষণ করতে পারে। হ্যাঁ, আচ্ছা, বেসিক্যালি এটা প্লাসই চিন্তা করো, তাহলে একটু সুবিধা হবে। দেখো কীভাবে সুবিধা হয়, যে এটা প্লাস বা মাইনাস যে কোনো কিছু হতে পারে, বাট আমি প্লাস দিয়ে চিন্তা করতেছি তার কারণ সংখ্যার সাথে আমাদের মিলবে। তো প্লাসে একটা তড়িৎ ক্ষেত্র থাকবে এবং প্লাসটা তুমি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতেছো, তখন কি করবে, ও তড়িৎ ক্ষেত্রের যে জায়গাটা, এটাও ধনাত্মক এটাও ধনাত্মক, তখন এই বিকর্ষণ করবে না, বিকর্ষণ করবে না, বাট বিকর্ষণের বিপরীতে গিয়েও তোমাকে এখানে আনতে হবে। ফলে তোমার যে কাজটা করতে হবে, হ্যাঁ, একক ধনাত্মক চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে বিভব। তাহলে একক ধনাত্মক চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে সেটাই হচ্ছে বিভব, যেটার একক হচ্ছে জুল পার কুলম, এই বিভবের এককটা। আচ্ছা, এবং আরেকটা কথা, যে একক ধনাত্মক চার্জকে এখানে আনতে যে পরিমাণ বল দিতে হবে, ঠিক আছে, যে পরিমাণ বল দিতে হয় সেটাই হচ্ছে প্রাবল্য। তাহলে প্রাবল্য সমান আমি বলতে পারি যে এই চার্জটা তুমি যে এখানে আনতেছো, যে পরিমাণ বল দিতে হচ্ছে, যে পরিমাণ বল দিতে হচ্ছে সেটাই হচ্ছে প্রাবল্য। তাহলে এফ সমান আমরা কি বলতে পারি, এফ সমান কি, আর এটা পড়ছিলাম যে ডাব্লিউ সমান ভি কি, এটার ভি এর এককটা জুল পার কুলম, আর তড়িৎ প্রাবল্যের এককটা হচ্ছে নিউটন পার কুলম। ঠিক আছে, ক্লিয়ার? তো দেখো, কপারের রাসায়নিক তুল্য ভরের কথা বলছে, এটা আমরা পরে আসবো। এটা একটা জিনিস জাস্ট মনে রাখো, কপারের আণবিক ভরটা হয় 63.5, কপার সালফেটের আণবিক ভর হচ্ছে 159.5।
এটা মুখস্থ রাখবা, তাহলে তোমার আর কি হিসাব করতে বের করা লাগবে না। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106। বেসিক্যালি এটা রাসায়নিক তুল্য ভরটা বের করছে 2 দ্বারা ভাগ করার মাধ্যমে রাসায়নিক তুল্য ভর বের হয়েছে। এটা আপাতত এখন লাগতেছে না, পরে দেখাচ্ছি। এই দেখো 1 মোল ইলেকট্রনের চার্জটাই হচ্ছে 1 ফ্যারাড। 1 মোল ইলেকট্রন এখানে চার্জ হতো যদিও, তাহলে 1 মোল ইলেকট্রনের, এই যে 1 মোল ইলেকট্রনের চার্জ সমানই 1 ফ্যারাড। এখানে দেখো এমসিকিউটা দেখাই কি বলছে। ফ্যারাডে 1 মোল ইলেকট্রনের মোট চার্জটাই হচ্ছে 96,500 কুলম, এটাই 1 ফ্যারাডে। এই পরিমাণ বিদ্যুৎ চার্জকে 1 ফ্যারাড চার্জ বলা হয়, এফ দ্বারা প্রকাশিত করা। 1 ফ্যারাড সময় এত বিদ্যুৎ চার্জ, ঠিক আছে। 1 মোল সিলভার উৎপাদনের জন্য 1 ফ্যারাড বিদ্যুৎ চার্জ প্রয়োজন। 1 মোল যদি সিলভার যদি উৎপাদন করতে চাও 1 ফ্যারাড বিদ্যুৎ প্রয়োজন আর কি। তো এটা জাস্ট এমনি মনে রাখলাম। তো এই ধরে সঞ্চিত সিলভারের পরিমাণ প্রবাহিত বিদ্যুৎ চার্জের সমানুপাতিক। তুমি যে কারেন্টে ফ্লো করবা সেই কারেন্টের ফ্লোয়ের সমানুপাতিক হবে তড়িৎদ্বারে সিলভারটা কত পরিমাণ জমা হবে। তড়িৎ বিশ্লেষক কোষে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ তড়িৎ বিশ্লেষক পদার্থের পরিমাণে নির্ণয় করা যায়। মানে তুমি যে পরিমাণ কারেন্টটা ফ্লো করতেছো ওইটা দিয়ে তুমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিমাণটা তুমি নির্ণয় করতে পারবে। এই দেখো এখানে কোশ্চেনটা দেখছো যে 1 ফ্যারাড বলতে কি বোঝায়? 96,500 ইলেকট্রন না, 96,500 ইলেকট্রনের চার্জ না, অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ বা 1 মোল ইলেকট্রনের চার্জ। সো অ্যান্সার সি, তাই না? আমি আর দাগাচ্ছি না। ওকে, এই তোমার তড়িৎ পরিবাহীটা বেসিক্যালি 2 প্রকার হয়, একটা ইলেকট্রনের পরিবাহী, ধাতব পরিবাহী, আমরা বই থেকে দেখছি। আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহী। ইলেকট্রনের পরিবাহী আবার 3 প্রকার হয়, সুপরিবাহী, অর্ধপরিবাহী, সুপার পরিবাহী। আর এর জাস্ট খাতায় লেখছি আর কি, ওটাই দেখাচ্ছি। আর তড়িৎ বিশ্লেষ্যটা হয় সবল তড়িৎ বিশ্লেষ্য আর দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এখন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে আমরা উদাহরণও দেখছিলাম, তার মধ্যে দেখতেই পাচ্ছ কপার সালফেট, তারপরে এই ইথানয়িক অ্যাসিড, এগুলো হচ্ছে কি বলতো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তারপরে আরও ছিল যেমন ফসফরিক অ্যাসিড ছিল, ফসফরিক অ্যাসিড ছিল H3PO4, তারপরে HF, এগুলো কিন্তু হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন কোশ্চেন সলভটা দেখবো। দেখো চিনি ও গ্লুকোজ হলো কি? চিনি আর গ্লুকোজ, চিনি দ্রবণ আমরা কি দেখছিলাম? তড়িৎ অবিশ্লেষ্য না? লবণ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য ছিল, লবণের যে দ্রবণ পরিবাহীটা সেটা ছিল তড়িৎ বিশ্লেষ্য। বাট চিনি আর গ্লুকোজটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, ইলেকট্রনের পরিবাহী হবে না, ইলেকট্রনের পরিবাহী হবে না, অধাতব হবে না, তড়িৎ বিশ্লেষ্য হবে না, এটা তড়িৎ অবিশ্লেষ্য। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের শতকরা কত পরিমাণে আয়নিত হয়? আচ্ছা, তো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য দেখা যাচ্ছে শতকরা আর কি তোমার 1 থেকে 10% আর কি তোমার আয়নিত হয় দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আমরা বই থেকে পড়ছিলাম। আর সবলটা হচ্ছে যে 70 থেকে 80% আয়নিত হয়, তাই না? গেল। তারপর দেখো তরল হাইড্রোকার্বন সমূহ আর কি কি ছিল, কোন ধরনের তড়িৎ বিশ্লেষ্য আমার পরে আসছে। তরল হাইড্রোকার্বন হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তারপরে হচ্ছে অ্যালকোহল ছিল, চিনি দ্রবণ, তাই না? এগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। অ্যান্সার হচ্ছে সি। সবল তো হবে না, দুর্বল হবে না, সুপারও হবে না, ঠিক আছে। সন্ধি তাপমাত্রা কোন ধরনের তড়িৎ পরিবাহীর বৈশিষ্ট্য? সন্ধি তাপমাত্রা হচ্ছে সুপার কন্ডাক্টরের বৈশিষ্ট্য, তাই না? ঠিক আছে। তারপর আচ্ছা, এখানে দেখো শর্ট সিলেবাসের বাইরে থেকে একটা কোশ্চেন আসছিল যে কি বলছে, কোনো পরিবাহীর কোষের তড়িৎদ্বারের মাত্রা এরকম দেওয়া আছে। আচ্ছা, তারপর আর কি এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে। ওই পরিবাহীর কোষের কোষ ধ্রুবক কত? এখন কোষ ধ্রুবক বা সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক সময় আমরা বলতে পারি যে এই দুইটা ধরো পাত, বেসিক্যালি এটা একটা পরিবাহী, ধরো একটা পাত্র আছে, সেই পাত্রে আর কি দুইটা মনে করো এরকম ধরো পরিবাহী আছে, ঠিক আছে, এবং তাদের দেখা যাচ্ছে আর কি এরকম মাত্রা দেওয়া আছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। এই যে দুইটা পাত আছে এরকম, এটা দ্রবণ, পরিবাহী দ্রবণে, ঠিক আছে, এবং এদের মধ্যবর্তী দূরত্ব বলা আছে। তখন কি করবা? এই কোষ ধ্রুবকটা বের করার যে শর্টকাটটা সেটা হচ্ছে যে বা ফর্মুলা, এদের যে মধ্যবর্তী দূরত্ব ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এদের মধ্যবর্তী দূরত্ব কত? এটা কিন্তু শর্ট সিলেবাসের বাইরে, এটা না আসার চান্সটা অনেক বেশি। মধ্যবর্তী দূরত্ব 4.5 আর ক্ষেত্রফল হচ্ছে 0.9কে এটা দ্বারা গুণ করবা, তো 0.9 ইন্টু 1.005, তাই না? এটা দ্বারা গুণ করলে দেখা যাচ্ছে 0.9 মানটা অনেক বেসিক্যালি ছোট মান, এটা মানে 1-এর থেকে অনেক ছোট মান, বাট এটা থেকে 1-এর থেকে সামান্য বড় মান, ঠিক আছে, সামান্য বড়। তাহলে এই মানটা দেখা যাচ্ছে খুব একটা পার্থক্য হবে না, তুমি এটা অ্যাজামশন দিয়ে করতে পারবে যেহেতু ক্যালকুলেটর নাই। তো
ধরো 9 সামথিং আর কি, একটু বাড়বে, ধরো 9.5 এরকম বাড়তেছে, তাও এটা মানটা 1-এর থেকে ছোটোই হচ্ছে। তাহলে এই মানটা 1-এর থেকে 4.5কে যদি তুমি 1-এর থেকে কোনো ছোটো মান দ্বারা ভাগ দাও, তার মানে সেটা তো অবশ্যই 4.5 আরও বিশাল মান হয়ে যাচ্ছে, তার মানে 4.9 এটা মিলতেছে। ঠিক আছে, এটা তো হবেই না, এটা অনেকটা যায়, বাট এটা হবে না, কিন্তু এটাও হবে না, এটা তো হবেই না। তো এটা অনেকটা অ্যাজাম্পশন দিয়ে তুমি করতে পারো আর কি। ঠিক আছে, এগুলো না আসার চান্স বেশি। দেখো কি বলছে, তোমার হচ্ছে যে কোনটি তড়িৎ অবিশ্লেষ্য। বিশুদ্ধ পানি কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য, আমরা দেখছিলাম পানি বিশুদ্ধ অবস্থায় তড়িৎ পরিবহন করে না, তার মানে বিশুদ্ধ পানিটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। এই সেফ দ্রবণটা কি বলতো, এটা হচ্ছে যে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এসি ফর দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এটা আবার সবল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এগুলো কোনোটাই হবে না, অ্যান্সার হচ্ছে বিশুদ্ধ পানি হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। বাট অবিশুদ্ধ পানি কিন্তু আবার তড়িৎ বিশ্লেষ্য, যদি পানিতে আর কি ক্ষার বা দেখা যাচ্ছে তোমার এই অ্যাসিড এইসব অ্যাড থাকে, তাহলে সেগুলো আবার তড়িৎ ফ্লো করবে আর কি, কারেন্ট ফ্লো করবে। নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য। সবল তড়িৎ বিশ্লেষ্য, এই সেফ দ্রবণ হচ্ছে দুর্বল, এটা হবে না। CH3COH দুর্বল, এটা হবে না। চিনি দ্রবণের তড়িৎ অবিশ্লেষ্য, এটা হবে না। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। 0.1 মোলার CH3 বা ইথানোয়িক অ্যাসিড বা এসএফ হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তারপর কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। জৈব অ্যাসিড কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? না। সকল লবণ কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? এটা সকল লবণও হওয়ার চান্স নাই। সকল ক্ষারও তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য হতে পারে না। মৃদু ক্ষার হচ্ছে মানে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এটাও হবে না। এখন এইরকম কোশ্চেন দেখতেইছো যে বলছে যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, সকল লবণ কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য হতে পারে? জীবনেও না, তাই না? সকল লবণ কেন তীব্র তড়িৎ বিশ্লেষ্য হবে, আবার সকল ক্ষারই কেন বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হবে? তো কোশ্চেনটা আর কি একটু ইনকমপ্লিট। যদি এখানে বলতো সবল ক্ষার, তাহলে সেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য ঠিক ছিল। তো এই ক্ষেত্রে যেটা করবা, আবার সকল লবণ তো হবে না, স্পেসিফিক লবণ থাকে। সবল লবণ আবার হয় না, দুর্বল লবণ সবল লবণ হয়, বাট সবল ক্ষার হয় আর কি। তো এই ক্ষেত্রে যেটা দেখবা যে এটা আংশিক সত্য আর কি, সকল লবণ তো না, বাট অনেক লবণই দেখা যাচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। সকল ক্ষারও না, বা সকল ক্ষারের মধ্যে আবার মানে এটা আংশিক সত্য আর কি, পুরোপুরি সত্য না, যে কিছু কিছু আর কি মানে কিছু ক্ষার আছে সেগুলো আর কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তো এরকম যখন দেখবা যে অ্যান্সার আংশিক সত্য হচ্ছে, তখন আর কি প্রথমটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, অথবা ব্ল্যাঙ্ক রাখতে পারো আর কি, কারণ কোশ্চেনই ভুল আর কি। কোশ্চেন ঠিক থাকলে অ্যান্সার ভুল আছে, তো তুমি যে অ্যান্সার করো তাহলে দেখবে দুটোই অ্যান্সার মিলতেছে আংশিক সত্য, তখন আর কি প্রথমটাই দিবা। সকল লবণ তো জীবনেও তো তীব্র তড়িৎ বিশ্লেষণ হবে না, সকল ক্ষারও জীবনে তীব্র তড়িৎ বিশ্লেষণ হবে না। তো এটা আর কি আংশিক সত্য হচ্ছে, সকল ক্ষার যে তড়িৎ বিশ্লেষ্য তীব্র, এটা আংশিক সত্য হচ্ছে। তো এই ক্ষেত্রে আর কি প্রথমটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, আচ্ছা, বা না দিলেও পারো। ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কোনটা? ইলেকট্রনীয় বা হচ্ছে ধাতব, তাই না? ইলেকট্রনীয় বা কি বলতো ধাতব পরিবাহী কোনটা? আয়রন সালফেট হবে হচ্ছে তোমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য সম্ভবত, বা এটা হচ্ছে আয়নিক আয়নিক তড়িৎ বিশ্লেষ্য বা বা আয়নিক পরিবাহী আর কি। তো এটা হবে না, এটা আয়নিক। এটাও আর কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এটা আয়নিকই পড়তেছে, তাই না? সোডিয়াম ক্লোরাইডও কিন্তু তড়িৎ বিশ্লেষ সবল তড়িৎ বিশ্লেষ্য, বাট এটা ইলেকট্রনীয় বলছে, ইলেকট্রনীয় বা ধাতব। সেটা একমাত্র জাস্ট একটা করে ধাতুই থাকবে, সেটা হচ্ছে কপার হতে পারে, আবার গ্রাফাইট হতে পারতো অধাতু হলে, আবার তরল ধাতু হলে মার্কারি হতে পারতো। কোনটি মৃদ তড়িৎ বিশ্লেষ্য? এই সেল মৃদ তড়িৎ বিশ্লেষ্য না। কপার সালফেট মৃদ তড়িৎ বিশ্লেষ্য, হ্যাঁ এটা ঠিক আছে, কপার সালফেট। কপার সালফেট তো মৃদ তড়িৎ বিশ্লেষ্যই দেখলাম এই পাশে। সো এই কোশ্চেনের যে অ্যান্সারটা, এটা দুটাই হচ্ছে, বাট কপার সালফেট মৃদ তড়িৎ বিশ্লেষ্য। তো এটাও হচ্ছে। আর এটা কি বলছে, এটা জৈব অ্যাসিড বা সমযোজী যৌগ, এগুলো তো হবেই না। তো মৃদ তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে আমরা আমাদের বইয়ে খুবই স্পষ্টভাবে এইচএফ এর কথা উল্লেখ আছে, বাট কপার সালফেটের কথা কিন্তু উল্লেখ নাই, তাই না? যে মৃদ তড়িৎ বিশ্লেষ্যের দুইটা উদাহরণ, একটা ইথানিক অ্যাসিড আর এইচএফ। তো বাট তুমিও জানো কপার সালফেট ও মৃদ তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে, আমি লিখেও দিছি। তার মানে যেটা বইয়ে অ্যান্সার দেওয়া আছে, যেটাই বেশি অ্যাকুরেট হচ্ছে সেটাই অ্যান্সার দিবা। ওকে, দেখো তারপর নিচের কোনটির ওপর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা নির্ভর করে না? নিচের কোনটির ওপর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা নির্ভর করে না? তো এটা এখানে ধরো তড়িৎ বিশ্লেষ্য, এখানে একটা দ্রবণ আছে, এবং এই দ্রবণে দেখা তড়িৎ বিশ্লেষ্য পদার্থর একটা দ্রবণ আছে। আয়নের সংখ্যার উপর নির্ভর করবে। আয়নের সংখ্যা যদি বেশি হয়, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা দেখো, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে দেখো আয়নের সংখ্যা যদি বেশি হয়, তাহলে হচ্ছে আর কি সে বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করতে পারবে। তার মানে এটা নির্ভর করে আর কি, আয়নের সংখ্যা নির্ভর করে, মানে এটা হবে না, যেহেতু অ্যান্সার বলছে করে না। তারপর আয়নের গতিবেগ, আয়নের যদি স্পিড বেশি হয়, তাহলে হচ্ছে তোমার সে ভালো কারেন্ট ফ্লো করতে পারবে, ভালো পরিবাহী হতে পারবে, এটাও হবে না।
এগুলোটি নির্ভর করে তাপমাত্রার উপরে কিন্তু নির্ভর করে আর কি। তুমি তাপমাত্রা বাড়ালে তাদের আর কি গতিবেগটাও বাড়তেছে, তো ফলে কি হচ্ছে সে ভালো আর কি মানে তোমার পরিবাহিতা হিসেবে কাজ করতে পারে। তার মানে এই তিনটে আর কি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ পরিবাহিতা নির্ভর করে এই তিনটা জিনিসের উপর, বাট এটার উপর নির্ভর করে না, চাপের উপর নির্ভর করে। তুমি একটা পাত্রে কীভাবে চাপ দিবা, এখানে এখানে তো চাপ দেওয়ার অপশন নেই, তার মানে এটাই হবে অ্যান্সার। এবং গ্যাস এবং সলিউশন হচ্ছে গ্যাস হলো চাপের ইফেক্ট থাকতো, বেসিক্যালি এটা দ্রবণ, এটা তরল অবস্থায় আছে, বাট গ্যাস যদি হতো তাহলে আর কি তোমার চাপের প্রভাব থাকতো, বাট যেহেতু গ্যাস না এটা দ্রবণ, তাহলে এখানে তোমার চাপের প্রভাব কই থেকে থাকবে। ওকে, বুঝছো। তারপর কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা? আচ্ছা, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে, দেখো এটা কি হবে, এটা দেখা যাচ্ছে জৈব যৌগ বা হাইড্রোকার্বন হয়ে যাচ্ছে, এটা হবে না। তারপর এটাও হবে না, বুঝতেছি। HgCl2 মার্কারি ক্লোরাইড, এটাও তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয় না, এরকম উদাহরণ দেখিনি। বাট আমরা পারক্লোরিক অ্যাসিড দেখছি, H2SO4 এর চেয়েও তীব্র তড়িৎ বিশ্লেষ্য, কারণ এটার যে মাঝখানের যৌগের যে জারণ মানটা, কেন্দ্রীয় মূলের জারণ মান অনেক বেশি। এটা হচ্ছে দেখো +7, আর সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে +6। কোনটি জলীয় দ্রবণে বিদ্যুৎ সুপরিবাহী? জলীয় দ্রবণে হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, দেখো কি হবে। আচ্ছা, কোনটির জলীয় দ্রবণ বিদ্যুৎ সুপরিবাহী? অ্যামোনিয়াম ক্লোরাইড হবে না, কার্বনিক অ্যাসিড হবে না, এরকম উদাহরণ আমরা দেখিনি। ইথানোয়িক অ্যাসিডটা দেখছিলাম যে এটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, হ্যাঁ দুর্বল, মানে দুর্বল আর কি। বাট এখানে বলছে যে বিদ্যুৎ সুপরিবাহী, যেহেতু বলছে জলীয় দ্রবণ, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুরেট বেশি হচ্ছে। কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয়? কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়? CH3COH দুর্বল তড়িৎ বিশ্লেষ্যটা আংশিক পোল হতে পারে, তার মানে এটা তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে পড়ে। অ্যামোনিয়াম ক্লোরাইডও হতে পারে, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো ম্যাক্সিমামই দেখা যাচ্ছে একটু পোল সৃষ্টি করে কারেন্ট একটু হলেও ফ্লো করে। বাট CCl4 এটা পিওর সমযোজী যৌগ, হ্যাঁ, বা হাইড্রোকার্বনের মধ্যে পড়তেছে, সো এটা কিন্তু অ্যান্সার কারেক্ট। মানে এগুলো কোনোটাই আর কি তড়িৎ বিশ্লেষণ নয়, এটা অ্যান্সার। ওকে, তাপমাত্রা বাড়ার সাথে কোনটির বিদ্যুৎ পরিবাহিতা বাড়ে? বেসিক্যালি আমরা যেটা পড়ছিলাম যে তাপমাত্রা বাড়লে ধাতুর পরিবাহিতা কমে আর কি। তাপমাত্রা বাড়ালে তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক যৌগের যে দ্রবণ এটার আর কি পরিবাহিতা বাড়ে। বা দেখো দেখো আমি বলছি, দেখো তাপমাত্রা যদি বাড়াও তাহলে কি ধাতুর পরিবাহিতা কমে। তাপমাত্রা বাড়ালে আয়নিক যৌগের দ্রবণ, যেগুলো আয়নিক যৌগের দ্রবণের তাপমাত্রা মানে হচ্ছে পরিবাহিতা বাড়ে। আবার তাপমাত্রা বাড়লে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী সেগুলোর আর কি পরিবাহিতা বাড়ে। তার মানে জাস্ট ধাতুর ক্ষেত্রেই ভিন্ন। এখানে কি বলছে, তাপমাত্রা বাড়ার সাথে কোনটির বিদ্যুৎ পরিবাহিতা বাড়ে? সিলভার একটা ধাতু, এটাও হবে না। আয়রন ধাতু, এটাও হবে না। কপার ধাতু, এটাও হবে না। এদের পরিবাহিতা কমবে আর কি তাপমাত্রা বাড়লে। সিলিকনও অর্ধ পরিবাহিত, মানে তাপমাত্রা বাড়লে এর পরিবাহিতা বাড়ে। এই যে ধাতুগুলোর ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়াই তাহলে পরিবাহিতা কমে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে পরিবাহিতা বাড়ে। অপধাতু, অর্ধধাতু বা মেটালয়েড আছে 6টা, সিলিকন জার্মিন তার মধ্যে অন্যতম। ঠিক আছে, আর তোমার আরেকটা বিষয়, সেটা তো বললামই যে ওই দ্রবণ যেগুলো সোডিয়াম ক্লোরাইড বা আয়নিক যৌগ যেগুলো থাকে বা পোলার সমযোজী যৌগ, এগুলোর যদি তাপমাত্রা বাড়াও তাহলে এদেরও পরিবাহিতা বাড়বে। ঠিক আছে, তারপর দেখো নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? পটাশিয়াম হাইড্রোক্সাইডই হওয়ার চান্স বেশি। অ্যালকোহল হচ্ছে না, এটা এটা তো জীবনভাবের তড়িৎ অবিশ্লেষ্য। এটা হচ্ছে সুক্রোজ, এটা কিসের সংকেত বলতো? সুক্রোজ, C12H22O11, এটা হচ্ছে সুক্রোজ, এটাও তড়িৎ অবিশ্লেষ্য। A7 দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, পটাশিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। কোনটি সেমিকন্ডাক্টর তড়িতে অধিক পরিমাণে ব্যবহৃত হয়? সেমিকন্ডাক্টর তো অবশ্যই অর্ধ ধাতুই থাকবে। সিলভার হবে না, কপার হবে না, জিঙ্ক হবে, এগুলো সব ধাতু। সিলিকন হচ্ছে অপধাতু বা অর্ধধাতু। নিম্ন ধাতুগুলোর মধ্যে কোনটি জলীয় সিলভার নাইট্রেটে ডুবালে এর পৃষ্ঠতলে সিলভার জমা হবে না? এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য আমাদের পরবর্তী লেকচারটা দেখতে হবে। তো আমি বলে দিচ্ছি এটা কি হতে পারে। এটা বেসিক্যালি সক্রিয়তা সিরিজ থেকে আসে আর কি। তো এখন কি বলছে, সিলভার আর কি জমা হবে না। দেখো এটা ধরো সিলভার, সিলভারের উপরে কে কে আছে? ওই যে আমরা একটা সন্দেহ পড়ছিলাম যে লিকে বা এসার খানার ম্যাজিক্যালে মুঞ্জেন ক্রোমিয়াম ফিরে কে কে নিন সোনা বাবা হাই, কুলাঙ্গার হাজি আজি পিটাবে আমায়। আচ্ছা, কুলাঙ্গার আজি পিটাবে আমায়। সিলভারের ওপর আছে কপার আছে, আজি পিটাবে আমায়, পিটাবে। প্যালাডিয়াম, আজি। আয়রনও দেখা যাচ্ছে তোমার সিলভারের ওপরে আছে, সিলভারের ওপর আয়রন আছে।
জিঙ্কও দেখা যাচ্ছে আয়রনের সিলভারের উপরে আছে, এই তিনটাই আর কি সিলভারের উপরে আছে, তার মানে এই তিনটা অপশনই বাদ। তুমি যদি অ্যান্সার ব্যাখ্যা নাও জানো, লেডটা কিন্তু নিচে হচ্ছে কুলাঙ্গার, হাজি, আজি, পিটাবে, এই সিলভার পরে আছে প্লাটিনাম, পিটাবে পিটাবে, তাহলে এটাই অ্যান্সার। বুঝছো? তো সক্রিয়তা সিরিজ নিয়ে আমরা ডিটেল কথা বলবো আর কি। তো সিলভার জমা হবে না বেসিক্যালি আর কি। তোমার হচ্ছে এখানে যে ব্যাপারটা হয় আর কি, যে সক্রিয়তা সিরিজের উপরে যেসব ধাতুগুলো থাকে এরা হচ্ছে বড় ভাই, এরা কি করে, এরা হচ্ছে ইলেকট্রনকে দিবে, বেসিক্যালি এরা হচ্ছে অ্যানোড। আর নিচে যারা থাকে তারা ক্যাথোড, তারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, তারা ছোট ভাইরা হচ্ছে খালি খায় আর বড় ভাইরা বিল দেয়। এরা হচ্ছে দেখা যাচ্ছে বিল দিবে, বিল দিতে দিতে ইলেকট্রন দিবে একে, ইলেকট্রন দিয়ে দেওয়ার ফলে ইলেকট্রন নিয়ে ও আর কি দেখা যাচ্ছে সিলভার, এই যে সিলভার নাইট্রেটের ডুবেলের পৃষ্ঠতলে আর কি সিলভার ও জমা হতে থাকবে, ওই ইলেকট্রন বড় ভাইদের থেকে ইলেকট্রন নিতে নিতে ও পৃষ্ঠতলে আর কি জমা হবে। বাট ওর চেয়ে যেটা ছোট ভাই নিচে আছে, ও তো ছোট ভাই তো আর বড় ভাইকে কখনো খাওয়াতে পারবে না, ছোট ভাই তো আর একে ইলেকট্রন দিতে পারবে না, এই যে যেমন এটা। ফলে সে তার মানে তুমি যদি লেট নাও, এখানে যদি লেট নিয়ে আসো যে এর নিচে আছে, তাহলে সিলভার জমা হবে না, মানে যেহেতু ইলেকট্রন দিবে না তাহলে সিলভারও জমা হবে না। এইভাবে আর কি একটা শর্ট ব্যাখ্যা আমি দিয়ে দিলাম।